16 নম্বর ফাইল। আগের ফাইলের কন্টিনিউশন, চতুর্থ অধ্যায়, পৃষ্ঠা সংখ্যা 94, প্রশ্ন সংখ্যা 12। স্বাধীনতার সংজ্ঞা দাও, স্বাধীনতার বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। এর উত্তর একই হবে প্রশ্ন সংখ্যা 4 ও প্রশ্ন সংখ্যা 5-এর মতো, অর্থাৎ পৃষ্ঠা সংখ্যা 87, পৃষ্ঠা সংখ্যা 88 ও পৃষ্ঠা সংখ্যা 89। এই 3 পৃষ্ঠায় বর্ণিত উত্তরের সাথে এই প্রশ্নটির উত্তর একই হবে। প্রশ্ন সংখ্যা 13, আইনের বিভিন্ন উৎস বর্ণনা করো। আইনের উৎস। বাস্তব দিক থেকে সার্বভৌম শক্তির অনুমোদনকে আইনের একমাত্র উৎস বলে অভিহিত করা হলেও নানা রকম সামাজিক শক্তি আইনের উৎস হিসেবে রয়ে গেছে। রাষ্ট্রের মতো আইনও ঐতিহাসিক বিবর্তনের ফল। বিশিষ্ট আইনবিদ হল্যান্ডের মত আইনের মুখ্য উৎসগুলি হল প্রথা, ধর্ম, বিচারালয়ের রায়, ন্যায় বিচার, বিজ্ঞানসম্মত আলোচনা ও আইনসভা কর্তৃক প্রণীত আইন। The sources of law are custom, religion, judicial decisions, scientific discussions, equality and legislation. এক, প্রথা। আইনের সবচেয়ে প্রাচীন উৎস হল প্রথা। সুদীর্ঘকাল ধরে প্রচলিত আচার ব্যবহার এবং রীতিনীতি প্রথায় রূপান্তরিত হয়। প্রাচীন সমাজে প্রথার সাহায্যে বিবাদের মীমাংসা করা হতো। আদিম সমাজ ব্যবস্থায় মানুষের পারস্পরিক সম্পর্ক প্রথাগত নিয়মকানুনের দ্বারা নিয়ন্ত্রিত হতো। আধুনিক কালে অনেক রাষ্ট্রের আইনের মধ্যে প্রথাগত বিধানের অস্তিত্ব দেখতে পাওয়া যায়। ব্রিটেনের অলিখিত সংবিধানের অধিকাংশই প্রথার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। ভারতবর্ষে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের জন্য প্রণীত বিশেষ আইন কানুনগুলি মূলত প্রথা নির্ভর। 2, ধর্ম। আইনের আরেক উৎস হল ধর্ম। প্রাচীনকালে ধর্মীয় অনুশাসন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্ম প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আইনের বিবর্তনে সাহায্য করেছিল। রাজাকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে বর্ণনা করে রাজার নির্দেশ মানার শিক্ষাগুলির পিছনে ধর্মীয় সমর্থন ছিল বলেই তা স্থায়িত্ব লাভ করেছিল। উইলসনের মতে রোমের একেবারে প্রথম দিককার আইন কয়েকটি ধর্মীয় সূত্র ছাড়া আর কিছুই নয়। ইহুদি সমাজে ধর্মীয় অনুশাসনের একটি বড় অংশ আইনে রূপান্তরিত হয়েছে। মুসলিম রাষ্ট্রগুলিতে অনুরূপ চিত্র দেখা যায়। 3, বিচারের রায়। আদিম সমাজের জীবনযাত্রা ক্রমশ জটিল হয়ে যাওয়ায় সমাজের যে নানা ধরনের দ্বন্দ্ব দেখা দেয় তার মীমাংসা করার জন্য উদ্ভব হয় নতুন ধরনের বিচার ব্যবস্থার। রাজা ও দলপতির উপর বিচারের ভার দেওয়া হয়েছিল। ব্যক্তিগত বিচার বুদ্ধি প্রয়োগ করে বিচারকরা যেসব রায় দিতেন তা ভবিষ্যতে বিচার কাজে আইন হিসেবে গণ্য হতে থাকে। বর্তমানে অনেক সময় এভাবে বিচারের আইন সৃষ্টি করে। বিচারকরা আইনের যে ব্যাখ্যা বা বিশ্লেষণ দেন তা থেকে আইনের অর্থ সুস্পষ্ট হয়। তাছাড়া বিচারপতিদের ঘোষিত সিদ্ধান্ত পরবর্তীকালে অনুরূপ মামলার ক্ষেত্রে নজির সৃষ্টি করে। এসব নজিরকে বিচারক সৃষ্টি আইন বলা হয়। 4, ন্যায় বিচার। আইনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হল ন্যায় বিচার। দেশে প্রচলিত আইন কানুনের সাহায্যে যদি ন্যায় বিচারের দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব না হয় তাহলে নিজস্ব ন্যায়বোধ অনুসারে বিচারপতিদের বিচার কার্য সম্পাদন করতে হয়। এর ফলে নতুন আইনের সৃষ্টি হয়। হেনরি মেইনের মতে এরূপ নতুন আইন সৃষ্টির ব্যবস্থা না থাকলে গতিশীল সমাজ ও সামাজিক ন্যায়বোধের সঙ্গে আইন সঙ্গতি রেখে চলতে পারে না। 5, আইনজ্ঞ পণ্ডিতদের আলোচনা। বিখ্যাত আইনজ্ঞদের বিজ্ঞানসম্মত আলোচনা আইনের আরেকটি উৎস। আইনের প্রকৃত অর্থের ব্যাখ্যা আইনজ্ঞদের রচিত বিভিন্ন গ্রন্থে পাওয়া যায়। আইনের উপর পণ্ডিতদের এসব আলোচনা, ভাষ্য, টিকা ইত্যাদি বিচারের রায়দানের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। ব্ল্যাকস্টোন, কোক প্রমুখের টিকা ব্রিটেনের আইন ব্যবস্থায় উল্লেখযোগ্য স্থান অধিকার করে আছে। ভারতবর্ষে মনু প্রমুখ স্মৃতিশাস্ত্রের ব্যাখ্যাকার হিন্দি আইনের সংস্কার সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 6, আইনসভা কর্তৃক প্রণীত আইন। বর্তমান যুগে আইনসভা কর্তৃক আনুষ্ঠানিকভাবে রচিত আইন হল আইনের প্রধান উৎস। গিলক্রিস্টের ভাষায় ইট ইজ চিফ সোর্স অফ ল অ্যান্ড ইজ টেন্ডিং টু সাপ্ল্যান্ট দ্য আদার সোর্সেস। আইনসভার সদস্যরা জনমতের সঙ্গে সঙ্গতি রেখে নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী আইন প্রণয়ন করেন। জনকল্যাণকর রাষ্ট্রের ব্যাপক দায়িত্ব সম্পাদনের জন্য যেসব আইনের প্রয়োজন হয় তা তৈরি করে আইনসভা। এর ফলে আইনসভা কর্তৃক প্রণীত আইনের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে প্রথা, ধর্ম ইত্যাদি উৎসগুলির গুরুত্ব ক্রমশ হ্রাস পাচ্ছে। উপসংহার:
পরিশেষে উইলসনের মতামত উল্লেখ করে বলা যায়, প্রথা আইনের সর্বাপেক্ষা প্রাচীন উৎস হলেও ধর্ম একই সময় আইন সৃষ্টিতে সহায়তা করেছে। পরবর্তীকালে বিচারকের রায় এবং ন্যায় বিচার আইনের উৎস হিসেবে স্বীকৃতি পেয়েছে, কিন্তু আধুনিক কালে রাষ্ট্রীয় শাসন পদ্ধতি যথেষ্ট উন্নতির ফলে আইনসভা কর্তৃক আনুষ্ঠানিকভাবে আইন প্রণয়ন এবং আইনজ্ঞদের বিজ্ঞানসম্মত আলোচনা আইনের প্রধান উৎস হিসেবে পরিগণিত হয়। সভ্যতার অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে আইনের অর্থ ও প্রকৃতির বদলের পাশাপাশি আইনের উৎসগুলির গুরুত্বেরও হ্রাস বৃদ্ধি ঘটেছে। পৃষ্ঠার সংখ্যা 95। প্রশ্ন সংখ্যা 14। ন্যায় বিচারের ওপর একটি টিকা লেখো। এর উত্তর হবে বিভাগ গ এর 10 নম্বর প্রশ্নটির উত্তর, অর্থাৎ পৃষ্ঠার সংখ্যা 92 ও 93। প্রশ্ন সংখ্যা 15। সাম্য ও ন্যায়ের সম্পর্ক আলোচনা করো। সাম্য ও ন্যায়ের সম্পর্ক। সাম্য ও ন্যায়ের সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে মনে করেন সাম্য না থাকলে প্রকৃত ন্যায় প্রতিষ্ঠিত হতে পারে না। যে সমাজে অসাম্য আছে, যেখানে ন্যায় প্রতিষ্ঠার বিষয়টি বাস্তবায়িত করা প্রকৃতপক্ষে অসম্ভব। সাম্যের পরিবেশ ছাড়া ন্যায় গড়ে উঠতে পারে না। অন্যদিকে ন্যায় প্রতিষ্ঠা করা না গেলে অসাম্যের পরিবেশ তৈরি হয়। যে সমাজে ন্যায় বিচারের কোনো সুযোগ নেই, সেখানে সাম্য বিরাজ করতে পারে না। সাম্য প্রতিষ্ঠার একটি অন্যতম শর্ত হল ন্যায় বিচার। ন্যায় নীতিতে একথা বলা হয় যে সব মানুষ সমান, কেউ কারোর থেকে ছোট বা বড় নয়। সাম্যের নীতি ও ন্যায় 1 নম্বর। সাম্যের নীতি সব ক্ষেত্রে যে ন্যায়কে নিশ্চিত করে তাই নয়, তাই সাম্যের নীতি সবসময় ন্যায়ের চূড়ান্ত নীতি বলে গ্রাহ্য হয় না। যেমন যে দেশে ধনী মানুষদের পাশাপাশি বিপুল সংখ্যক গরিব মানুষ কোন রকমে জীবনযাপন করে, যেখানে সাম্য নীতির ভিত্তিতে সবার জন্য সমান সুযোগ সুবিধা, সবার জন্য সমান অধিকার সমাজে ন্যায়ের বিধান করতে পারে না। এই কারণে সমাজে পিছিয়ে পড়া দুর্বল গরিব মানুষজনের জন্য কিছু বিশেষ সুযোগ সুবিধা ও অধিকারের সংরক্ষণ করা হয়। দৃষ্টান্ত হিসেবে ভারতীয় সংবিধানে সংরক্ষিত তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর বিশেষ সাংবিধানিক ব্যবস্থার কথা উল্লেখ করা যায়। 2. সমাজ পরিবর্তনের সঙ্গে সাম্য ও ন্যায় নীতির পরিবর্তন। সমাজ ও সমাজের মূল্যবোধের পরিবর্তনের সঙ্গে সাম্য ও ন্যায় নীতির পরিবর্তন ঘটে। এর ফলে সাম্য ও ন্যায়ের ধারণা বদলে যায়। যেমন প্রাচীন গ্রিসে প্লেটো ও অ্যারিস্টটলের যুগে কৃতদাস প্রথা ছিল ন্যায়সঙ্গত। সেই যুগের মূল্যবোধ অনুসারে সমাজে একদল সহায় সম্বলহীন মানুষকে অভিজাত ধনী পরিবারের বাড়িতে কৃতদাস করে রেখে দেওয়ার বিষয়টিকে অন্যায় বলে ভাবা হতো না। কৃতদাসরা সমস্ত রকম সুযোগ সুবিধা ও অধিকার ভোগ থেকে বঞ্চিত ছিলেন। এতে যে সাম্যনীতি লঙ্ঘিত হচ্ছে তাও মনে করা হতো না। পরে সমাজ ও যুগের পরিবর্তনের ফলে এই ধারণার বদল হয়। তখন থেকে কৃতদাস প্রথা সাম্য ও ন্যায়নীতি লঙ্ঘনকারী অমানবিক আচরণ হিসেবে গণ্য হতে থাকে। আধুনিক সভ্য সমাজে এটি একটি জঘন্যতম মানবতা বিরোধী অপরাধ। 3. ব্যক্তি জীবনের সাম্য ও ন্যায়। ব্যক্তি জীবনের সাম্য ও ন্যায়ের তাৎপর্য ভিন্ন ধরনের। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক হ্যারল্ড লাস্কি তার গ্রামার অফ পলিটিক্স গ্রন্থে বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, সাম্য বলতে সব বিষয়ের সমতা বা অভিন্নতাকে বোঝায় না। ব্যক্তি জীবনের যোগ্যতা, গুণাবলী ও সামর্থ্যের ভিত্তিতে মানুষে মানুষে পার্থক্য থাকাটা স্বাভাবিক। প্রকৃতিগতভাবে সব মানুষ সমান যোগ্যতার অধিকারী হয় না। তাই এক্ষেত্রে যদি জোর করে সাম্য নীতি প্রয়োগ করা হয়, তা ন্যায় নীতিকে লঙ্ঘন করে ফেলে। যেমন একজন রাজমিস্ত্রি কখনোই সমাজের কাছে একজন ডাক্তার ও ইঞ্জিনিয়ারের সমান মর্যাদা দাবি করতে পারে না। লাস্কির মতে রাষ্ট্র যদি উভয়কে সমান মর্যাদা ও সমান স্বীকৃতি দেয়, তাহলে যেমন প্রতিভার বিকাশ ঘটবে না, তেমনি সমাজে অগ্রগতিও বিঘ্নিত হবে। কাজে যোগ্যতা, দক্ষতা ও ক্ষমতার দিক থেকে মানুষের পার্থক্যের কথা মনে না রাখলে ন্যায় নীতিকে সুনিশ্চিত করা যাবে না। 4. পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক সমাজে ন্যায় ও সাম্যের ধারণা। পুঁজিবাদী সমাজের সম্পত্তির ব্যক্তিগত মালিকানার ভিত্তিতে সমাজে যে অসাম্য সৃষ্টি হয় তাকে স্বাভাবিক বলে মেনে নেওয়া হয়। এর ফলে ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান অনেক বেড়ে যায়। পুঁজিবাদী সমাজের এই আর্থিক অসাম্যের অবস্থাকে অন্যায় বলে ভাবা হয় না। অন্যদিকে সমাজতান্ত্রিক সমাজে এ ধরনের আর্থিক বৈষম্য ন্যায়কে বিঘ্নিত করে বলে মনে করা হয়। উপসংহার: উপরিউক্ত আলোচনা শেষে কথা বলা যায় যে সাম্য ও ন্যায়ের সম্পর্ক সময় ও অবস্থার পরিপ্রেক্ষিতে পরিবর্তিত হয়। যদিও ন্যায় প্রতিষ্ঠায় সাম্যনীতি মূল লক্ষ্য, তাই সাম্য ও ন্যায় পরস্পর বিরোধী ধারণা নয়, উভয়ের মধ্যে এক ধরনের পরিপূরক সম্পর্ক বর্তমান। প্রশ্ন সংখ্যা 16। গণতন্ত্রের সংজ্ঞা, অর্থ ও প্রকৃতি বিশ্লেষণ করো। গণতন্ত্রের সংজ্ঞা:
মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের মতে গণতন্ত্র হলো জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের শাসন। গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। লিঙ্কনের এই সংজ্ঞাটির ব্যাখ্যা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে। সুইজি ও অন্যান্য রাষ্ট্রবিজ্ঞানীর মতে লিঙ্কনের দেওয়ার সংজ্ঞা অনুসারে জনগণের শাসন বলতে বোঝায় যে জনগণ হলো সমগ্র শাসন ব্যবস্থার মূল উৎস এবং জনগণ ও সরকার পরস্পর বিচ্ছিন্ন নয়। অন্যদিকে জনগণের দ্বারা শাসন বলতে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত শাসন ব্যবস্থাকে বোঝায়। জনগণের জন্য শাসনের অর্থ হলো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আপামর জনগণের কল্যাণের জন্য কাজ করবে। গণতন্ত্রের অর্থ: ১. ব্যুৎপত্তিগত অর্থ। প্রাচীন গ্রিসে খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে গণতন্ত্র শব্দটি প্রথম প্রয়োগ ঘটে। ডিমোস, ক্রেটিয়া এই দুটি গ্রিক শব্দ নিয়ে ডেমোক্রেসি শব্দের উদ্ভব হয়। ডিমোস শব্দটির অর্থ হলো জনগণ আর ক্রেটিয়া শব্দটির অর্থ হলো কর্তৃত্ব বা শাসন। এক কথায় গণতন্ত্র শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো জনগণের শাসন। পৃষ্ঠা সংখ্যা ৯৬। ২. সংকীর্ণ ও ব্যাপক অর্থ। সাধারণভাবে গণতন্ত্র শব্দটি সংকীর্ণ ও ব্যাপক উভয় অর্থে ব্যবহৃত হয়। ব্যাপক অর্থে গণতন্ত্র বলতে এমন এক আদর্শ সমাজ ব্যবস্থাকে বোঝায় যেখানে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিটি ক্ষেত্রেই সমতা প্রতিষ্ঠা লাভ করে। অন্যদিকে সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলতে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাকে বোঝায়। ৩. আধুনিক অর্থ। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা গণতন্ত্রকে নিছক একটি আদর্শ বা তত্ত্ব হিসেবে দেখতে চাননি। তারা গণতন্ত্র বলতে একটি জীবনধারাকে বুঝিয়েছেন। কার্ল পপারের মতে গণতন্ত্র বলতে এমন কয়েকটি প্রতিষ্ঠানকে বোঝায় যার মাধ্যমে জনগণ শাসকদের নিয়ন্ত্রণ করতে ও প্রয়োজনে অপসারিত করতে পারে। মার্ক্সবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন অর্থনৈতিক সমতা না থাকলে সামাজিক ও রাজনৈতিক সমতা মূল্যহীন। তাই যে সমাজ ব্যবস্থায় ধনবৈষম্য বিরাজ করে সেখানে কখনো প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা পেতে পারে না। গণতন্ত্রের প্রকৃতি। গণতন্ত্রের স্বরূপ বিশ্লেষণ করলে নিম্নলিখিত দিকগুলি বিশেষভাবে স্পষ্ট হয়ে ওঠে। ১. সংখ্যাগরিষ্ঠের শাসন। অধ্যাপক ডাইসি এবং লর্ড রাইজের মতে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা লিঙ্কনের দেওয়া সংজ্ঞার মতো গণতন্ত্রকে এত সহজভাবে গ্রহণ করতে পারেননি। ডাইসি জনগণের অধিকাংশের শাসন পরিচালনায় অংশগ্রহণকে গণতন্ত্র আখ্যা দিয়েছেন। তার মতে সংখ্যাগরিষ্ঠের শাসনই হল গণতন্ত্র। লর্ড রাইজের বক্তব্য হলো জনগণের সকলের হাতে শাসন ক্ষমতা থাকলেও গণতন্ত্র আসলে সংখ্যাগরিষ্ঠের শাসন। ২. জনগণ কর্তৃক শাসন ক্ষমতা নিয়ন্ত্রণ। সাম্প্রতিককালের সমাজবিজ্ঞানীদের মধ্যে কার্ল পপার, রবার্ট ডাল, জোসেফ সুমপিটার প্রমুখ গণতন্ত্রের অত্যাধুনিক ব্যাখ্যা দিয়েছেন। কার্ল পপারের মতে গণতন্ত্র হলো এমন এক ধরনের প্রতিষ্ঠান যার মাধ্যমে জনগণ শাসকদের নিয়ন্ত্রণ এমনকি প্রয়োজনে ক্ষমতাচ্যুত করতে পারেন। গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থাই হলো গণতন্ত্র। ৩. সাম্যনীতির অনুসরণ। রাষ্ট্রবিজ্ঞানীরা গণতান্ত্রিক ব্যবস্থাকে সাম্যনীতির উপর প্রতিষ্ঠিত এক ব্যবস্থা বলে অভিহিত করেছেন। গণতন্ত্রে জাতি, ধর্ম, স্ত্রী, পুরুষ, ধনী, দরিদ্র, শিক্ষিত, অশিক্ষিত নির্বিশেষে আপামর জনগণ সম অধিকার ও সমমর্যাদা ভোগ করে থাকেন। গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতা চূড়ান্ত অধিকারী হল জনগণ। ৪. জনমত চালিত শাসন ব্যবস্থা। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা গণতন্ত্রকে জনমত চালিত শাসন ব্যবস্থা বলে আখ্যায়িত করেছেন। তাদের মতে জনগণের আশা, আকাঙ্ক্ষা, অভিমত এবং ইচ্ছা অনিচ্ছা ইত্যাদি প্রতিফলন ঘটে জনমতের মাধ্যমে। নির্বাচনে জনগণের রায়ের মাধ্যমে ক্ষমতায় আসে বলে গণতান্ত্রিক সরকার জনবিরোধী কোনো নীতি বা আইন পাশ করা থেকে বিরত থাকে। ৫. শাসিতের সম্মতি নির্ভর। গণতন্ত্রকে শাসিতের সম্মতির উপর প্রতিষ্ঠিত সরকার বলে আখ্যায়িত করা হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থা নির্বাচনের মাধ্যমে শাসিতের সম্মতির প্রতিফলন ঘটে। বিশিষ্ট জীবনধারা। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা গণতন্ত্রকে নিছক একটি আদর্শ বা তত্ত্ব হিসেবে দেখেননি। তারা গণতন্ত্র বলতে একটি বিশেষ জীবনধারাকে বুঝিয়েছেন। গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি চিন্তা, চেতনা, আচার, আচরণ, পারস্পরিক নির্ভরশীলতা, পারস্পরিক সদ্ভাব ও সম্প্রীতি, পারস্পরিক মত বিনিময় ও আলাপ আলোচনা প্রভৃতিকে কেন্দ্র করে এই জীবনধারা গড়ে ওঠে। উপসংহার। গণতন্ত্র একটি চিরায়ত আদর্শ। প্রাচীন গ্রিসের প্রত্যক্ষ গণতন্ত্রের সূচনা লগ্ন থেকে একবিংশ শতাব্দীর আধুনিক উদারনৈতিক গণতন্ত্র পর্যন্ত আজও এর কোনো বিকল্প নেই। মার্ক্সবাদীদের অভিমত হল ধনবৈষম্যমূলক সমাজে কখনোই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। তাদের মতে অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক সাম্য অলীক কল্পনা মাত্র। প্রশ্ন সংখ্যা ১৭।
গণতন্ত্র বিভিন্ন ধরন বা প্রকারভেদগুলি ব্যাখ্যা করো। গণতন্ত্রের প্রকারভেদ। গঠনগত বা পরিচালনগত দিক থেকে সাধারণভাবে গণতন্ত্রকে দুটি ভাগে ভাগ করা যায়। সেগুলি হলো 1 প্রত্যক্ষ গণতন্ত্র এবং 2 পরোক্ষ গণতন্ত্র। তাছাড়া তত্ত্বগত বা শ্রেণীগত দিক থেকেও গণতন্ত্রকে 1 উদারনৈতিক গণতন্ত্র এবং 2 সমাজতান্ত্রিক গণতন্ত্র এই দুভাগে ভাগ করা যায়। গঠনগত বা পরিচালনগত দিক থেকে গণতন্ত্রকে যে দুটি ভাগে ভাগ করা যায় সেই সম্পর্কে হচ্ছে 1 প্রত্যক্ষ গণতন্ত্র। সংজ্ঞা: যে শাসন ব্যবস্থায় জনগণ সরাসরি এবং সক্রিয়ভাবে শাসনকার্য পরিচালনায় অংশগ্রহণ করে তাকে প্রত্যক্ষ গণতন্ত্র বলে। 2 প্রকৃতি: খ্রিস্টপূর্ব 4র্থ শতকে গ্রিসের এথেন্সে পেরিক্লিসের নেতৃত্বে প্রত্যক্ষ গণতন্ত্র বিপুল জনপ্রিয়তা অর্জন করে। প্রত্যক্ষ গণতন্ত্র নীতি অনুসারে বছরে একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে নাগরিকরা একত্রিত হয়ে আইন প্রণয়ন, প্রশাসনিক নীতি নির্ধারণ, সরকারি আয়ব্যয় নিয়ন্ত্রণ, বিদেশ নীতি, যুদ্ধ, শান্তি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, এমনকি বিচারের কাজকর্ম সম্পাদন করে থাকে। প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা আইনগত সার্বভৌমত্ব এবং রাজনৈতিক সার্বভৌমত্বের মধ্যে কোনো পার্থক্য নেই। বর্তমানে বিলুপ্তপ্রায় শাসন ব্যবস্থা সুইজারল্যান্ডে কয়েকটি ক্ষুদ্র ক্যান্টন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি স্থানীয় সরকার পরিচালনায় প্রচলিত রয়েছে। আধুনিক বিশ্বে বৃহৎ জনগোষ্ঠীর সংবলিত রাষ্ট্র ব্যবস্থায় প্রত্যক্ষ গণতন্ত্র অবাস্তব হয়ে পড়েছে। পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে সেই গণতন্ত্রকে বোঝায় যেখানে জনগণ তাদের নির্বাচিত পৃষ্ঠা সংখ্যা 97 যেখানে জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরোক্ষভাবে দেশ শাসনের কাজে অংশগ্রহণ করে। রাষ্ট্রবিজ্ঞানী মিলের বক্তব্য অনুসারে যে শাসন ব্যবস্থায় সমস্ত জনগণ বা জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ নিজেদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন ক্ষমতাকে ব্যবহার করে থাকেন তাকে পরোক্ষ গণতন্ত্র বলা হয়। 2 প্রকৃতি: পরোক্ষ গণতন্ত্রে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা তাদের যাবতীয় কাজকর্মের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকেন। পরোক্ষ গণতন্ত্রে জনগণ রাজনৈতিক দিক থেকে সার্বভৌম শক্তিরূপে স্বীকৃত হয়। এখানে সরকারের অস্তিত্ব জনগণের সম্মতির উপর নির্ভরশীল। পরোক্ষ গণতন্ত্রে রাজনৈতিক সার্বভৌমত্ব এবং আইনগত সার্বভৌমত্বের মধ্যে পার্থক্য রয়েছে। পরোক্ষ বা প্রতিনিধিমূলক গণতন্ত্রের শাসন ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত বা মন্ত্রী পরিষদ চালিত হতে পারে। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন। এক্ষেত্রে রাষ্ট্রপতি দেশের প্রকৃত শাসক হিসেবে কাজ করেন। এর উদাহরণ হল মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে মন্ত্রী পরিষদ চালিত শাসন ব্যবস্থায় প্রকৃত শাসক হল মন্ত্রী পরিষদ। মন্ত্রী পরিষদ চালিত শাসন ব্যবস্থায় একজন নিয়মতান্ত্রিক শাসক বা আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান থাকেন, যেমন ভারতের রাষ্ট্রপতি বা ব্রিটেনের রানী। মন্ত্রী পরিষদের সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। মন্ত্রী পরিষদ চালিত শাসন ব্যবস্থা উদাহরণ হল ভারত, গ্রেট ব্রিটেন প্রভৃতি। তত্ত্বগত বা শ্রেণীগত দিক থেকে গণতন্ত্রকে আবার অন্য দুটি ভাগে ভাগ করা যায়। সে সম্পর্কে নিচে আলোচনিত হল। 1 উদারনৈতিক গণতন্ত্র। সংজ্ঞা: উদারনৈতিক গণতন্ত্র এক বিশেষ ধরনের রাজনৈতিক ব্যবস্থা। গণতান্ত্রিক পদ্ধতিতে উদারনৈতিক দর্শনের বাস্তবায়ন এর লক্ষ্য। শাসন ব্যবস্থায় জনগণের ব্যাপক অংশগ্রহণ, রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা, অর্থনৈতিক ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের অবাধ স্বাধীনতা, ব্যক্তির স্বাধীন মর্যাদা ও স্বাধীনতার অধিকারের গুরুত্ব, সামাজিক সাম্য প্রতিষ্ঠা, আইনের অনুশাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক স্বাধীনতার স্বীকৃতি, নির্বাচন ও নির্বাচিত হওয়ার অধিকার প্রভৃতি। নীতি রূপায়ণ একই প্রকার গণতন্ত্রের লক্ষ্য। 2 প্রকৃতি: মধ্যযুগের সামন্ততন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহের মধ্য দিয়ে উদারনৈতিক গণতন্ত্রের উদ্ভব ঘটে। ইংল্যান্ডের সপ্তদশ শতাব্দীতে উদারনৈতিক গণতন্ত্রের সূচনা হয়। রাষ্ট্রীয় কর্তৃত্ববাদের বিরুদ্ধে ব্যক্তি স্বাধীনতার নীতি প্রতিষ্ঠা করাই হল উদারনৈতিক গণতন্ত্রের মূল উদ্দেশ্য। শাসিতের সম্মতির উপর প্রতিষ্ঠিত সরকারকে উদারনৈতিক গণতন্ত্রের সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। এজন্য সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রতিনিধিত্বমূলক প্রশাসন প্রতিষ্ঠার কথা বলা হয়। উদারনৈতিক গণতন্ত্রের প্রবক্তারা আইনকে সর্বকিছুর ঊর্ধ্বে প্রতিষ্ঠা করা প্রয়োজন বলে মনে করেন। চিন্তা ও মতামত প্রকাশের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা প্রভৃতি ব্যক্তি স্বাধীনতাগুলিকে উদারনৈতিক গণতন্ত্র অপরিহার্য বলে মনে করা হয়। উদারনৈতিক গণতন্ত্রে অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বিরোধিতা করে অবাধ বাণিজ্য নীতিকে স্বীকৃতি দেওয়া হয়। এছাড়া স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা, বহুদলীয় ব্যবস্থা, ব্যক্তিগত সম্পত্তির স্বীকৃতি প্রভৃতি উদারনৈতিক গণতন্ত্রের বৈশিষ্ট্য রূপে বিবেচিত হয়। 2 সমাজতান্ত্রিক গণতন্ত্র। সংজ্ঞা: মার্ক্সবাদ ও লেনিনবাদের উপর ভিত্তি করে সমাজতান্ত্রিক গণতন্ত্রের উদ্ভব ঘটে। একে বৈপ্লবিক গণতন্ত্র বা প্রকৃত গণতন্ত্র বলা হয়।
মার্ক্সীয় তত্ত্ব অনুসারে পুঁজিবাদী সমাজের ধ্বংসের পর সর্বহারাদের একনায়কত্বের অধীনে প্রতিষ্ঠিত প্রোলেতারীয় গণতন্ত্র হল সমাজতান্ত্রিক গণতন্ত্র। সমাজতান্ত্রিক গণতন্ত্র হল পুঁজিবাদ থেকে সাম্যবাদী উত্তরণের এক মধ্যবর্তী পর্যায়। মার্ক্সবাদী ধারণায় সমাজতান্ত্রিক গণতন্ত্র হল গণতন্ত্রের সর্বোচ্চ বিকশিত রূপ। লেনিন একে নতুন এবং উচ্চতর গণতন্ত্র বলে দাবি করেছেন। 2. প্রকৃতি। সমাজতান্ত্রিক গণতন্ত্রের শাসন ব্যবস্থা মুষ্টিমেয় জনগণের স্বার্থে পরিচালিত হয় না। সমাজতান্ত্রিক ব্যবস্থা রাষ্ট্র সমগ্র জনগণের সমাজতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হয়। মার্ক্সীয় মতবাদ অনুসারে সমাজতান্ত্রিক গণতন্ত্র হলো এমন এক সমাজ ব্যবস্থা যেখানে জনগণের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সাম্য সুনিশ্চিত থাকে। সমাজতান্ত্রিক গণতন্ত্রের তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে সম্পত্তির ব্যক্তিগত মালিকানা বিলুপ্তি, সকলের জন্য সমানাধিকারের স্বীকৃতি, একদলীয় ব্যবস্থা উপস্থিতি, রাষ্ট্র কর্তৃক শ্রম ও ভোগের নিয়ন্ত্রণ, বিচার বিভাগের নিরপেক্ষ ভূমিকা প্রভৃতি। প্রশ্ন সংখ্যা 18। গণতন্ত্রের গুণ, দোষ বা সুবিধা অসুবিধা আলোচনা করো। গণতন্ত্রের গুণ, দোষ, বিচার। গণতন্ত্রকে সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা রূপে গ্রহণ করা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ আছে। এই কারণে গণতন্ত্রের পক্ষে ও বিপক্ষে যুক্তির অবতারণা করা হয়। 1. গণতন্ত্রের সুবিধা বা গুণ। গণতন্ত্রের যেসব সুবিধা বা গুণের কথা বলা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল 1. সার্বভৌমত্বের বাস্তবায়ন। গণতন্ত্রে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়। জনগণ এখানে সমগ্র রাষ্ট্র ক্ষমতার মূল উৎস। গণতন্ত্রে জনগণের সম্মতি নিয়ে সরকার গঠিত হয়। সরকার যাবতীয় কাজের জন্য জনগণের কাছে দায়িত্বশীল থাকে। 2. স্বাভাবিক অধিকার তত্ত্বের রূপায়ণ। স্বাভাবিক অধিকারের তত্ত্ব স্বাভাবিক অধিকারের তত্ত্ব ন্যাচারাল রাইটস থিওরি অনুসারে প্রতিটি ব্যক্তি তার জীবন, সম্পত্তি ও স্বাধীনতার যে অধিকার নিয়ে জন্মগ্রহণ করে তা একমাত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বাস্তবায়িত হতে পারে। 3. আইনের শাসন প্রতিষ্ঠা। গণতন্ত্রে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। ফাইনার্ডের মতে একমাত্র গণতন্ত্রে আইনের যথাবিহিত পদ্ধতি ছাড়া ব্যক্তি জীবনে হস্তক্ষেপ করা যায় না। পৃষ্ঠ সংখ্যা 98। 4. সর্বাধিক ব্যক্তির সর্বাধিক কল্যাণ। আদর্শবাদ অনুসারে গণতান্ত্রিক পরিবেশে ব্যক্তি তার আত্মবিকাশের সবচেয়ে বেশি সুযোগ পায়। অন্যদিকে হিতবাদী তত্ত্বের মূলনীতি সর্বাধিক ব্যক্তির সর্বাধিক কল্যাণ গণতান্ত্রিক রাষ্ট্রে রূপায়িত হয়। 5. স্বাধীন এবং নিরপেক্ষ বিচার বিভাগের উপস্থিতি। গণতন্ত্রের একটি বড় গুণ হলো এখানে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের অস্তিত্ব বজায় থাকে। সংবিধানের রক্ষাকর্তা ও ব্যাখ্যাকর্তা এবং নাগরিক অধিকারের সংরক্ষক হিসেবে বিচার বিভাগ গণতন্ত্রে উজ্জ্বল ভূমিকা পালন করে। 6. সাম্য, মৈত্রী ও স্বাধীনতার নীতি অনুসরণ। গণতন্ত্রে প্রত্যেকের সমানাধিকারের নীতি তত্ত্বগতভাবে ও বাস্তবে স্বীকৃত হয়। স্ত্রী, পুরুষ ও জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিককে আইনের দৃষ্টিতে সমান চোখে দেখা হয় এবং আইনের দ্বারা সবাই সমানভাবে সংরক্ষিত হওয়ার সুযোগ লাভ করে। 7. ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা। একমাত্র গণতন্ত্রের ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা সম্ভব। প্রকৃত ন্যায় ও সত্যের প্রতিষ্ঠার জন্য প্রয়োজন পারস্পরিক আলাপ আলোচনা, ভাবের আদান প্রদান, যা গণতন্ত্রে শুধু সম্ভব। 8. মানুষের মর্যাদা। গণতন্ত্রে প্রতিটি মানুষকে মর্যাদা দেওয়া হয়। মানবিক মর্যাদার স্বীকৃতি প্রকৃত গণতন্ত্র ছাড়া অন্য কোনো শাসন ব্যবস্থায় সম্ভব নয়। ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশ। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণে অবারিত সুযোগ থাকায় তাদের মানসিক উৎকর্ষ সাধন ও ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশ সম্ভব হয়। 10. রাজনৈতিক চেতনার বৃদ্ধি। গণতন্ত্রে দেশের শাসন কাজে জনগণের অংশগ্রহণের সুযোগ থাকায় এবং রাজনৈতিক দলগুলির সভা সমিতির প্রকাশ্যে আলোচনার ফলে জনগণের রাজনৈতিক চেতনা বৃদ্ধি পায়। 11. স্বৈরাচারের সম্ভাবনা হ্রাস পাওয়া। গণতন্ত্রে জনগণের মতামতই চূড়ান্ত বলে এখানে শাসক গোষ্ঠী স্বৈরাচারী হয়ে উঠতে পারে না, কারণ কোনো শাসক গোষ্ঠী যদি জনগণের মতামতের বিরুদ্ধাচরণ করে তবে পরবর্তী নির্বাচনে জনগণ কর্তৃক তাদের প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা থাকে। 12. বিপ্লবের সংখ্যা হ্রাস পাওয়া। সরকার পরিবর্তনের ক্ষমতা জনগণের নিজেদের হাতে থাকে বলে কোনো জনবিক্ষোভ বা রক্তক্ষয়ী বিপ্লবের সম্ভাবনা গণতন্ত্রে দেখা যায় না। নির্বাচনের শান্তিপূর্ণ উপায় জনগণের ভোটের মাধ্যমে অতি সহজেই সরকার পরিবর্তন করা যায়। 2. গণতন্ত্রের অসুবিধা বা দোষ। গণতন্ত্রের সম্পূর্ণ ত্রুটিমুক্ত শাসন ব্যবস্থা নয়। গণতন্ত্রের অসুবিধার দিকগুলি হল: 1. দরিদ্র, অজ্ঞ ও অযোগ্যদের শাসন ব্যবস্থা। রাষ্ট্রবিজ্ঞানী লেখি গণতন্ত্রের সমালোচনা করতে গিয়ে মন্তব্য করেছেন যে গণতন্ত্র হল সবচেয়ে দরিদ্র, অজ্ঞ ও অযোগ্য ব্যক্তির শাসন ব্যবস্থা, কারণ গণতন্ত্রে এরাই সংখ্যাগরিষ্ঠ। 2. উৎকর্ষের পরিবর্তে সংখ্যার প্রাধান্য। গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠ শাসন হওয়ায় এখানে গুণের তুলনায় সংখ্যার প্রাধান্য স্বীকৃত হয়। এখানে গুণগত উৎকর্ষ গুরুত্বহীন। 3.
সরকারের স্থায়িত্বহীনতা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের বিভিন্ন রকমের স্বার্থ, জাতপাতের বৈষম্য, গোষ্ঠীগত ও আঞ্চলিক এবং ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি পরস্পর বিরোধী বিষয়ে সক্রিয় থাকায় সরকারের স্থায়িত্ব ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা দেখা দেয়। 4. রক্ষণশীল শাসন ব্যবস্থা। সমালোচকদের মতে গণতন্ত্র যেহেতু মূর্খ ও অযোগ্য ব্যক্তিদের শাসন, তাই এই ধরনের শাসন ব্যবস্থাকে রক্ষণশীল বলা যায়, কারণ মূর্খ ও অযোগ্য ব্যক্তিদের মধ্যে কোনো প্রগতিশীল চিন্তার উন্মেষ ঘটে না, তারা সবসময় সবকিছু করার বিরোধী। 5. দলীয় স্বার্থের প্রাধান্য। রাজনৈতিক দলগুলির অস্তিত্ব ছাড়া গণতন্ত্র কল্পনা করা যায় না, কিন্তু ক্ষমতাসীন দল ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক ক্ষমতা লাভের দ্বন্দ্বকে কেন্দ্র করে যেভাবে দলীয় সংঘর্ষের সূচনা হয়, তার ফলে শান্তিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা নিছক তত্ত্বকথায় রূপান্তরিত হয়। 6. ব্যয়বাহুল্য। গণতন্ত্র দেশের সাধারণ এবং অন্তর্বর্তী নির্বাচনগুলিতে সরকারকে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয় তা অনেক সময় অপচয়ে নামান্তর হয়ে দাঁড়ায়। এই বিপুল ব্যয়ভার প্রকারান্তরে দেশের সাধারণ নাগরিকদেরই বহন করতে হয়। 7. আমলাতন্ত্রের প্রাধান্য। গণতান্ত্রিক ব্যবস্থায় আপামর জনগণের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার থাকায় বেশিরভাগ ক্ষেত্রে যোগ্য ও সৎ প্রার্থীর চেয়ে অসৎ এবং অযোগ্য প্রার্থীরা নির্বাচনে জয়লাভ করেন, সরকারি ক্ষমতা দখল করে। এই ধরনের অজ্ঞ নেতারা প্রশাসন পরিচালনা করার ব্যাপারে অদক্ষ হওয়ায় উচ্চপদস্থ সরকারি কর্মী বা আমলাদের উপর অত্যাধিক পরিমাণে নির্ভরশীল হয়ে পড়েন। এভাবে গণতন্ত্রে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের চেয়ে আমলাদের প্রাধান্য বৃদ্ধি পায়। 8. সংখ্যালঘুর স্বার্থকে উপেক্ষা। গণতন্ত্র মানে সংখ্যাগরিষ্ঠের শাসন, তাই সংখ্যালঘুরা এখানে উপেক্ষিত হন এবং নিজেদের স্বার্থ রক্ষা করার সুযোগ থেকে বঞ্চিত হন। 9. জরুরি অবস্থা অনুপযুক্ত। সমালোচকরা মনে করেন গণতান্ত্রিক ব্যবস্থায় জরুরি অবস্থার পক্ষে একেবারেই অনুপযুক্ত, কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় সাংবিধানিক নিয়মকানুনে প্রাধান্য থাকায় জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় না। উপসংহার। গণতন্ত্রের বিরুদ্ধে এই ধরনের সমালোচনার সত্ত্বেও এটা বলা যায় যে এর কোনো বিকল্প নেই। ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও গণতান্ত্রিক ব্যবস্থা আজও বিশ্বের সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। প্রশ্ন সংখ্যা 19। গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি উল্লেখ করো। গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী। গণতন্ত্র একটি উন্নততর শাসন ব্যবস্থা রূপে পরিগণিত হলো এর সাফল্যের জন্য কয়েকটি শর্ত পূরণ আবশ্যক। শর্তগুলি হলো: পৃষ্ঠ সংখ্যা 99। 1. গণতান্ত্রিক চেতনার উন্মেষ। গণতান্ত্রিক চেতনা জনগণকে সক্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনার কাজে অংশ নিতে উৎসাহিত করে। এই সচেতনতার ভিত্তিতে জনগণ সরকারের কাজকর্মের ত্রুটি বিচ্যুতির সমালোচনা করে জনস্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা নেয়। 2. গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলা। গণতান্ত্রিক পরিবেশের জন্য সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকারগুলির যথাযথ স্বীকৃতি ও সংরক্ষণ একান্ত জরুরি। এভাবে নাগরিকদের মধ্যে সব ধরনের বৈষম্যের অবসান ঘটলে ব্যক্তির পূর্ণাঙ্গ ব্যক্তিত্ব বিকাশে পরিবেশ রচিত হয়। এই পরিবেশ গণতন্ত্রের সাফল্য আনতে সক্ষম। 3. অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা। অধ্যাপক লাস্কির মতে শুধুমাত্র রাজনৈতিক ও সামাজিক অধিকারগুলি স্বীকৃত হলে গণতন্ত্রের সাফল্য আসে না, তার জন্য প্রয়োজন অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা। যে সমাজে দেশের সম্পদ মুষ্টিমেয় পুঁজিপতির নিয়ন্ত্রণাধীন, সেখানে জনগণ কখনো সুষ্ঠু গণতান্ত্রিক জীবনযাপন করতে পারে না। 4. শিক্ষার ব্যাপক প্রসার। গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠ জনগণের শাসক হওয়ায় জনগণের গরিষ্ঠ অংশ যদি অশিক্ষিত থাকে তাহলে গণতান্ত্রিক শাসন সম্পূর্ণ ব্যর্থ হয়। জন স্টুয়ার্ট মিল এই কারণে মন্তব্য করেছেন, সর্বজনীন ভোটাধিকারের স্বীকৃতির আগে সর্বজনীন শিক্ষার ব্যবস্থা করা প্রয়োজন। 5. পরমত সহিষ্ণুতা। গণতন্ত্রে জনগণের বাক ও মতামত প্রকাশে পূর্ণ স্বাধীনতা থাকে, যার ফলে বহু মতের সৃষ্টি হয়। সেজন্য এখানে ভিন্ন মতাবলম্বী ব্যক্তিদের মধ্যে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে সহিষ্ণু মনোভাব থাকা প্রয়োজন। 6. ক্ষমতা বিকেন্দ্রীকরণ নীতি অনুসরণ। গণতন্ত্রের সাফল্যের জন্য ক্ষমতা বিকেন্দ্রীকরণ অপরিহার্য। এর সাহায্যে জনগণ সক্রিয়ভাবে প্রশাসনিক কাজে অংশ নেওয়ার সুযোগ পায়, তাদের রাজনৈতিক জ্ঞান ও দায়িত্ববোধ বৃদ্ধি পায়। 7. লিখিত সংবিধানের উপস্থিতি। হেনরি মেইন লেখি প্রমুখের বক্তব্য হলো, গণতন্ত্রের সাফল্যের জন্য সংবিধান লিখিত হওয়া আবশ্যক। সংবিধান লিখিত থাকলে জনগণ সরকারের ক্ষমতার সীমা, নিজেদের অধিকার এবং কর্তব্য সম্বন্ধে সচেতন থাকতে পারে। এই সচেতনতা সরকারকে স্বৈরাচারী হতে বাধা দেয়। 8. প্রশাসনিক কর্তব্য পরায়ণতা। গণতন্ত্রে প্রশাসনিক দায়িত্ব জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের হাতে থাকলেও বাস্তবে স্থায়ী সরকারি কর্মচারীরা প্রশাসন পরিচালনার কাজে নিযুক্ত থাকেন। এই সরকারি কর্মচারীরা সৎ, সুদক্ষ, কর্তব্যপরায়ণ না হলে গণতান্ত্রিক সরকার তার ইপ্সিত লক্ষ্যে পৌঁছতে পারে না।
9. ন্যায়পরায়ণ রাষ্ট্রনেতার উপস্থিতি। সুম পিটারের মতে গণতন্ত্রের সাফল্য অনেকটি রাষ্ট্রনৈতিক নেতৃবৃন্দের ন্যায়নীতি ও বিবেকবোধের উপর নির্ভরশীল। রাষ্ট্রনেতাদের মধ্যে এইসব গুণের ঘাটতি ঘটলে গণতন্ত্র আদর্শভ্রষ্ট হয়। 10. সুযোগ্য বিরোধী দলের উপস্থিতি। অধ্যাপক আইভর জেনিংসের মতে বিরোধী দল না থাকলে গণতন্ত্রের অস্তিত্ব থাকে না। বিরোধী দলের অস্তিত্ব সম্পর্কে সচেতনতাই সরকারকে সদা সতর্ক রাখে এবং সঠিক পথে পরিচালিত করে। হার্ভে এবং বেথারের মতে বিরোধী দল জনগণের স্বাধীনতার প্রতীক। 11. সংখ্যালঘু প্রতিনিধিত্বের ব্যবস্থা। জন স্টুয়ার্ট মিলের মতে সংখ্যালঘু প্রতিনিধিত্বের উপযুক্ত ব্যবস্থা গণতন্ত্রের সাফল্যের অন্যতম শর্ত। গণতন্ত্রের সংখ্যাগরিষ্ঠের ভোটে সরকার গঠিত হয়, এখানে সংখ্যালঘিষ্ঠের ভোটের কোনো মূল্য থাকে না। তার ফলে জনগণের একটি অংশ সরকারি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ভাগ করে নিতে পারে না। তাই গণতন্ত্রের সাফল্যের জন্য সংখ্যালঘু প্রতিনিধিত্বের যথাযথ ব্যবস্থা থাকা আবশ্যক। 12. সদাজাগ্রত জনমত। সুস্থ সবল ও সদাজাগ্রত জনমত গণতন্ত্রের সাফল্যের অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করে। শক্তিশালী জনমত সরকারি স্বৈরাচারিতাকে রোধ করতে সক্ষম হয়। জনমতকে সুসংহত করে তুলতে রাজনৈতিক দল এবং গণমাধ্যমগুলির ইতিবাচক ভূমিকা অপরিহার্য বলে বিবেচিত হয়। 13. জাতীয় সংহতি। মিলের মতে জাতির ভিত্তিতে রাষ্ট্র গঠন ও গণতন্ত্রের বিকাশের পক্ষে জরুরি। জনগণের মধ্যে জাতীয় ঐক্যবোধ না থাকলে গণতন্ত্র সাফল্যমণ্ডিত হয় না। সামাজিক ঐক্যবোধের জন্য জাতিভেদ প্রথা সহ অন্যান্য সামাজিক বৈষম্যের বিলুপ্তি প্রয়োজন। 14. স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের উপস্থিতি। অনেকে আবার গণতন্ত্রের সাফল্যের জন্য স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের উপস্থিতির কথা বলেন। বিচার বিভাগে স্বাধীন ও নিরপেক্ষ না হলে জনগণ ন্যায় বিচার পেতে পারে না এবং তা গণতন্ত্রের সাফল্যের পথে প্রধান অন্তরায়। 15. সুনাগরিকতা। গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিটি মানুষের সব রকম সংকীর্ণতা ঊর্ধ্বে উঠে সুনাগরিক হিসাবে জাতীয় কর্তব্য পালনে উদ্যোগী হওয়া প্রয়োজন। আঞ্চলিকতা, প্রাদেশিকতা, বিচ্ছিন্নতা, ধর্মান্ধতা গণতন্ত্রের ভিত্তিতে দুর্বল করে দেয়। তাই গণতন্ত্রের নাগরিকদের এসব থেকে দূরে থাকা আবশ্যক। উপসংহার। পরিশেষে বলা যায় গণতন্ত্রের সাফল্য কেবল জনগণের সচেতনতার উপর নির্ভর করে না, শাসক শ্রেণীর সদিচ্ছার উপরেও তা নির্ভরশীল। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।